একটা বিধানসভা কেন্দ্রকে যদি আমরা আতশ কাচের নিচে দেখি তাহলে কি দেখতে পাব? শুধু কে জিতল বা কে হারল সেই সংখ্যাটা নয়, বরং দেখতে পাব সেখানকার মানুষের জীবন, তাদের রোজকার সমস্যা আর সেই সমস্যা থেকে জন্ম নেওয়া এক একটা পরিবর্তনের স্রোত। আজ আমরা ঠিক সেই কাজটাই করব। পশ্চিমবঙ্গের রানাঘাট দক্ষিণ কেন্দ্রটিকে ব্যবচ্ছেদ করে দেখব কিভাবে তথ্য আর ডেটা আমাদের সুশাসনের একটা রাস্তা দেখাতে পারে। আমাদের লক্ষ্য কোনো রাজনৈতিক দলের জয় পরাজয় নয়, বরং মানুষের ক্ষোভকে কিভাবে উন্নয়নের একটা ব্লুপ্রিন্টে বদলে ফেলা যায় সেটাই বোঝা। চলুন শুরু করা যাক। প্রথমে জায়গাটার সাথে একটু পরিচয় করে নেওয়া যাক। এই দেখুন, পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণ ভাগে গাঙ্গেয় সমভূমির উর্বর মাটিতে রয়েছে রানাঘাট দক্ষিণ। এখানকার অর্থনীতি দাঁড়িয়ে আছে মূলত কৃষির ওপর। তাই এখানকার রাজনীতি বুঝতে গেলে সবার আগে এই মাটি আর মানুষের নাড়ির স্পন্দনটা বুঝতে হবে। কারণ এখানকার ভাঙা রাস্তা, বর্ষার নদী আর ফসলের দামের মধ্যেই লুকিয়ে আছে ভোটের আসল সমীকরণ। তো আমাদের আজকের আলোচনাটা কিভাবে এগোবে? দেখুন, প্রথমে আমরা এখানকার মাটি আর মানুষের সমস্যাগুলো বুঝব। তারপর সরাসরি চলে যাব সংখ্যার ড্যাশবোর্ডে, দেখব রাজনৈতিক পরিবর্তনটা ঠিক কেমন ছিল। এরপর আমরা সেই বিরাট পরিবর্তনের কারণগুলো বিশ্লেষণ করব আর দেখব দলগুলো কি কৌশল নিয়েছিল। আর সব শেষে এই সব তথ্যকে এক জায়গায় এনে আমরা উন্নয়নের একটা রূপরেখা তৈরি করব আর ভবিষ্যতের পথটা খোঁজার চেষ্টা করব। চলুন তাহলে গভীরে যাওয়া যাক। যে কোনো রাজনৈতিক বিশ্লেষণ শুরু হয় সেখানকার মানুষ আর তাদের প্রতিদিনের জীবনযুদ্ধকে দিয়ে। কারণ রাজনীতি তো আর শূন্যে ভাসে না, তার শেকড় থাকে সমাজের মাটিতে। এই স্লাইডটা খুব মন দিয়ে দেখুন। রানাঘাট দক্ষিণ একটি তফসিলি জাতি, অর্থাৎ এসসি সংরক্ষিত আসন। এখানে প্রায় ৭৩% হিন্দু আর ২৬% মুসলিম। কিন্তু আসল বিষয়টা হলো হিন্দুদের মধ্যে একটা বিরাট অংশ মতুয়া সম্প্রদায়ের মানুষ। তাদের নাগরিকত্বের দাবি দেওয়া বহুদিনের, আর এই একটা বিষয় তাদেরকে এখানকার রাজনীতিতে একটা নির্ণায়ক শক্তি করে তুলেছে। তাই তাদের আশা আকাঙ্ক্ষা বোঝাটা এখানকার রাজনৈতিক গতিপ্রকৃতি বোঝার জন্য অত্যন্ত জরুরি। এবার আসি আসল সমস্যাগুলোতে, যা নিয়ে মানুষ দিনের পর দিন লড়াই করছেন। ভাবুন তো, ভাঙাচোরা জাতীয় সড়ক ৩৪, যা যাতায়াতকে একটা বিভীষিকা করে তুলেছে। প্রতি বছর চূর্ণিয়ার কালিন্দী নদীর বন্যায় হাজার হাজার হেক্টর চাষের জমি জলের তলায় চলে যায়। এলাকায় কোনো কলকারখানা নেই, তাই যুবকদের কাজের খোঁজে বাইরে পাড়ি দিতে হয়। আর কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলেও ধানের ন্যায্য দাম পান না। রাশনের চালের মান নিয়েও অভিযোগের শেষ নেই। এই ছোট ছোট সমস্যাগুলোই জমে জমে একটা বড় ক্ষোভের জন্ম দেয়। অনেক তো কথা হলো, এবার চলুন দেখি আসল সত্যিটা কি বলছে, মানে সংখ্যা কি বলছে। কারণ নির্বাচনী ফলাফল হল মানুষের মতামতের সবচেয়ে নিখুঁত আয়না, আর এই সংখ্যাগুলোই আমাদের একটা বিরাট রাজনৈতিক পরিবর্তনের গল্প শোনাবে। এই টেবিলটা দেখুন। ২০১৬ সাল সিপিআইএম প্রার্থী জিতেছেন। ব্যবধান ছিল প্রায় ১৭,০০০-এর বেশি। ঠিক ৫ বছর পর ২০২১-এ আসুন। এবার বিজেপি প্রার্থী জয়ী, ব্যবধান প্রায় ১৬,৫০০। মানে জেতার ব্যবধানটা প্রায় একই রয়ে গেছে। কিন্তু দেখুন, জয়ী দলটা একেবারে বদলে গেছে। সিপিআইএম থেকে সরাসরি বিজেপি। এটাই হলো পরিবর্তনের প্রথম আর সবচেয়ে জোরালো সংকেত। এই ছবিটা দেখুন। পরিবর্তনটা যে কতটা ব্যাপক তা এখানে একেবারে স্পষ্ট। ২০১৬-তে যে সিপিআইএম ১ লক্ষের বেশি ভোট পেয়েছিল, ২০২১-এ তারা নেমে এসেছে মাত্র ১৫,০০০-এ। অন্যদিকে যে বিজেপি ২০১৬-তে মাত্র ১৮,০০০ ভোট পেয়েছিল, তারাই ২০২১-এ ১ লাফে পৌঁছে গেছে প্রায় ১,২০,০০০-এ। ছবিটা নিজেই কথা বলছে। একটা বড় ভোট ব্যাংক যে দলবদল করেছে তাতে কোনো সন্দেহ নেই। এই সংখ্যাটা দেখুন, -89,035। এটাই হল সিপিআইএমের হারানো ভোটের সংখ্যা। ৫ বছরে প্রায় ৯০,০০০ ভোট যেন উবে গেছে। রানাঘাট দক্ষিণের রাজনীতির পুরো গল্পটা আসলে এই একটা সংখ্যার মধ্যেই লুকিয়ে আছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এই বিপুল সংখ্যক ভোটের গেলেন কোথায়? এতক্ষণ আমরা দেখলাম কি ঘটেছে, এবার সময় হয়েছে বোঝার কেন ঘটল। ভোটাররা কেন হঠাৎ করে তাদের বহুদিনের আনুগত্য বদলে ফেললেন? কোন কোন কারণ এই বিরাট পরিবর্তনের পেছনে কাজ করেছে? চলুন এই বদলের ব্যবচ্ছেদ করা যাক। মনে রাখতে হবে, যে কোনো তথ্যভিত্তিক আলোচনা আমাদের সাংবিধানিক অধিকার, যা আমাদের আরও দায়িত্বশীল করে তোলে।
আসলে কারণগুলো একটার উপর একটা পরত হয়ে জমেছিল। প্রথমত, কাঠমানি সংস্কৃতি নিয়ে মানুষের মধ্যে তীব্র অসন্তোষ ছিল। দ্বিতীয়ত, শিক্ষক নিয়োগের দুর্নীতি শিক্ষিত যুবক যুবতীদের মনে গভীর ক্ষোভের জন্ম দেয়। তৃতীয়ত, চাকরির অভাব নিয়ে হতাশা তো ছিলই। আর এই সব কিছুর সাথে যোগ হয়েছিল নাগরিকত্ব আইন বা সিএএ এর মতো বিষয়, যা মতুয়া সম্প্রদায়ের ভোটকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। সব মিলিয়েই পরিবর্তনের মঞ্চটা তৈরি হয়ে গিয়েছিল। আমাদের সূত্র থেকে পাওয়া এই লাইনটা পুরো ঘটনাটাকে এক কথায় বলে দেয়। সিপিআইএম এর ভোট ধসে পড়েছে। এটা বাম বিরোধী ভোটের বিপুল পরিবর্তন এবং বিজেপির অধীনে তার একত্রীকরণকে নির্দেশ করে। সহজ কথায় বললে, যারা এতদিন বামেদের ভোট দিতেন তারা শাসক দলের ওপর ক্ষুব্ধ হয়ে সরাসরি বিজেপিকে তাদের নতুন বিকল্প হিসেবে বেছে নিয়েছেন। মানুষের মনে যখন ক্ষোভ জমা হয়, রাজনৈতিক দলগুলো তখন সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য নিজেদের কৌশল সাজায়। এবার আমরা দেখব এই নির্বাচনী যুদ্ধক্ষেত্রে কোন দল কী চাল চেলেছিল আর কিভাবে তারা ভোটারদের মন জয় করার চেষ্টা করেছিল। বিজেপি একটা চতুর্মুখী বা চারমুখ কৌশল নিয়েছিল। একদিকে শিবরূপ মানে জাতীয়তাবাদ আর আইন শৃঙ্খলার প্রতিশ্রুতি, আরেকদিকে বিষ্ণুরূপ মানে কেন্দ্রের উন্নয়নমূলক প্রকল্পের প্রচার, তৃতীয় দিকে ব্রহ্মারূপ মানে সাংস্কৃতিক আবেদন, বিশেষ করে মতুয়াদের ঐতিহ্য আর হিন্দুত্বের বার্তা, আর চতুর্থত দুর্গারূপ মানে নারী কল্যাণ আর সশক্তিকরণে জোর দেওয়া। এই চারটি ভিন্ন বার্তা দিয়ে তারা সমাজের বিভিন্ন অংশের ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছিল। লড়াইটা ছিল মূলত দুটি শক্তির, শক্তি আর দুর্বলতার। একদিকে বিজেপির প্রার্থীর সবচেয়ে বড় শক্তি ছিল তার দুর্নীতিবিরোধী ভাবমূর্তি আর কেন্দ্রের সমর্থন, কিন্তু দুর্বলতা ছিল তিনি স্থানীয় নন, অর্থাৎ বাইরের লোক। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের শক্তি ছিল তাদের মজবুত সংগঠন আর গ্রামের ভোট ব্যাংক, কিন্তু তাদের দুর্বলতা ছিল দুর্নীতির অভিযোগ আর প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া। এই সমীকরণের মধ্যেই ভোটের ভাগ্য নির্ধারিত হয়েছে। আচ্ছা, বিশ্লেষণ তো অনেক হলো, শুধু সমস্যা খুঁজে বের করলেই তো হবে না। তথ্য আর বিশ্লেষণ তখনই সার্থক যখন তার সমাধানের পথ দেখায়। এখন আমরা দেখব মানুষের এই সব অভিযোগ আর সমস্যাকে ভিত্তি করে কিভাবে একটা সত্যিকারের উন্নয়নের রূপরেখা বা ব্লুপ্রিন্ট তৈরি করা সম্ভব, মানে অভিযোগ থেকে অ্যাকশনের দিকে যাওয়া। এই সংখ্যাটা দেখুন, 200 কোটি টাকা। এটা কি? এটা হলো রানাঘাট দক্ষিণের লাইফলাইন, জাতীয় সড়ক 34-এর একটা গুরুত্বপূর্ণ অংশকে সারিয়ে তোলার জন্য প্রস্তাবিত বাজেট। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা মানুষের একটা প্রধান সমস্যার সমাধানের দিকে প্রথম নক্কর পদক্ষেপ। একটা ভালো পরিকল্পনায় 3টে জিনিস থাকতেই হয়: কি করা হবে, কত খরচ হবে আর কত দিনের মধ্যে হবে। এই স্লাইডে ঠিক সেটাই আছে। দেখুন, 12 মাসের মধ্যে 50 কোটি টাকায় নদীর বাঁধ মেরামত, 18 মাসের মধ্যে 200 কোটি টাকায় জাতীয় সড়ক সংস্কার, আর 24 মাসের মধ্যে 150 কোটি টাকায় একটি কৃষি প্রক্রিয়াকরণ পার্ক তৈরি। এটা একটা স্পষ্ট, সময়ভিত্তিক এবং বাস্তবসম্মত পরিকল্পনা। কিন্তু এই বিনিয়োগের ফলে সাধারণ মানুষের জীবনে ঠিক কী পরিবর্তন আসবে? এই ব্লুপ্রিন্টের লক্ষ্য হল প্রায় 2000 স্থানীয় কর্মস্থান তৈরি করা, কৃষকদের আয় অন্তত 15% বাড়ানো, যাতায়াতের সময় 30 থেকে 40% কমানো, আর প্রায় 5000 হেক্টর চাষের জমিকে প্রতি বছরের বন্যার হাত থেকে বাঁচানো। এটাই হল সুশাসনের আসল রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। রানাঘাট দক্ষিণের এই গভীর বিশ্লেষণ থেকে আমরা তাহলে কি শিখলাম? ভবিষ্যতের পথটা কি হওয়া উচিত? মূল প্রশ্ন একটাই: সত্যিকারের সুশাসন কি মানুষের গভীর ক্ষোভকে জয় করতে পারে? এখানে এটাও মনে রাখা দরকার যে কোনো তথ্য ব্যবহারের আগে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা এবং সম্মতির গুরুত্ব অপরিসীম, যা ভারতের ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইনের মূল ভিত্তি। সবচেয়ে বড় শিক্ষা এটাই: যখন মানুষের প্রতিদিনের গভীর সমস্যাগুলোকে বছরের পর বছর ধরে উপেক্ষা করা হয়, তখনই ভোটারদের বিশ্বাসে চির ধরে আর তারা তখন পরিবর্তন খোঁজেন। নির্বাচন জেতা বা হারা কেবল রাজনৈতিক কৌশলের খেলা নয়, তার চেয়ে অনেক বেশি কিছু। এটা নির্ভর করে প্রশাসন মানুষের জীবনের সঙ্গে কতটা জড়িয়ে আছে তার ওপর। শেষ করার আগে এই প্রশ্নটা আমি রেখে যেতে চাই: যদি ডেটা আর তথ্য দিয়ে উন্নয়নের এত স্পষ্ট একটা নকশা তৈরি করা সম্ভব হয়,
তাহলে বাস্তবে সেই পথে হাঁটতে বাধাটা কোথায়? এই প্রশ্নটা শুধু রানাঘাট দক্ষিণের জন্য নয়, আমাদের গোটা শাসন ব্যবস্থার জন্য প্রাসঙ্গিক। উত্তরটা আমাদের সবাইকে একসঙ্গে খুঁজতে হবে। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন mgr@blueprintstrategies.ai তে, অথবা ফোন করুন 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।